আজকে আমার গোপাল প্রথমবার পদ্ম ফুল দিয়ে আমি পুজো করতে পারলাম এই সিজনে। এর আগের সিজনে গোপালকে পদ্ম দিয়েছি, তবে এই বছর এই প্রথম। নমস্কার বন্ধুরা, আমার নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি ভালো আছেন সবাই, যে যেখানে আছেন। শিলিগুড়ি শহরে আমরা খুব ভালো আছি। স্নান পুজো সমস্ত সমাধা হয়েছে। আগের দিনে শরীরটা একটু ডামাডোল ছিল, কিন্তু এখন পর্যন্ত এখনও শরীরে বিশেষ বেগতিক বুঝতে পারছি না। আরও বেশি করে বুঝতে পারছি না, এটা এই জন্য বলতে পারছি যে আমার প্রবল খিদে পেয়েছে। আমার লাস্ট দুদিন খিদে পাচ্ছিল না, কিন্তু আজকে আমার খিদে পেয়েছে। সুতরাং বুঝতে পারছি যে না, ভেতরে কলকবজাগুলো মোটামুটি বোধহয় এখন হিল করে গেছে। আগে খেয়ে নিই, তারপর কথা বলছি। আমাদের দোতলার ফ্রিজের ওপরটাতে একটা শ্রীমায়ের ফটো রয়েছে। তার একদিকে আমি একটা শিশিতে, ডাবর হানির শিশিতে কয়েকটা ওই মানি প্ল্যান্টের গাছ রেখেছি। সেগুলো বেশ দিব্য বহরে বাড়ছে, তবে একদিকে হয়ে আছে, জায়গাটাকে কীরকম যেন একটা আধখ্যাঁচড়া মতো লাগছে। আমার মনে হলো দুদিকে দুটো শিশি এরকমভাবে দিয়ে দিলে হয়তোবা, মানে তার মধ্যে অবশ্যই মানি প্ল্যান্ট দিয়ে দিলে জিনিসটা দেখতে বেশ ভালো লাগবে, সামঞ্জস্যপূর্ণ লাগবে। তখন যেটা নিয়েছিলাম আগের বার, সেটা ডাবর হানির শিশি, আর এটা হচ্ছে একটা জ্যামের শিশি। মানি প্ল্যান্ট আবার কোথায় পাবো? বারান্দায় পাবো। সেগুলো অবশ্য মানি প্ল্যান্ট বলে যে ওপর দিকে উঠিয়ে দিতে হয়, কিন্তু আমার মনে হলো যে এটাকে কেটে কেটে এরকমভাবে রাখি, যেটুকু কাটার পর উদ্বৃত্ত থাকবে সেটুকু ওপরে তুলে দেওয়া যায়, না নিচে পাঠিয়ে দেওয়া যায়, সেটা পরে ভাবা যাবে। আপাতত তো আমি করি। এই এক অক্ষয় আমার গাছ বটে, যেখানে সেখানে গেড়ে দিলে যেমন তেমনভাবে হয়ে যায়। আর গেড়ে দেওয়ার দরকারও পড়ে না। আমার কত রকমের মানি প্ল্যান্ট হয়। ইদানিং আমার খুব শখ হয়েছে জানেন তো, বিভিন্ন রকমের মানি প্ল্যান্টের। দেখি কয়েকটা তো আছে অবশ্য, কয়েক ধরনের। মাঝখানে দেখলাম মার্বেলের মতো, ওই মার্বেল কেক বানাই না, সেই রকম দেখতেও মানি প্ল্যান্ট হচ্ছে, এবং সেগুলো ভারী সুন্দর দেখতে লাগছে। বাজারে গেলে সেই সমস্ত দামই চাইছে কিনা 100 টাকা। খুব সে তেড়ে কোমর কষে দরদাম করলে অবশ্য দিচ্ছে 50 টাকায়, কিন্তু 50 টাকাই বা আমি কেন দেবো, যেখানে এখানে সেখানে হয়ে থাকে। একটা সামান্য ডগা পেলে সেটা কিনা দিব্য এমনি হয়ে যায়, সেখানে সেটা দিতেও আমার বড় গায়ে লাগছে। তো দেখি এর মধ্যে, অবশ্য আমি কিনেছি এর আগে, মানি প্ল্যান্ট কিনিনি তা না, কিন্তু ভাবছি আর কিনবো না জানেন। দেখি এদিক ওদিক থেকে পাওয়া যায় কিনা। আলপনাদি জোগাড় করে দেবে বলেছে। আসলে আলপনাদি নয়, আলপনাদির দিদি। কোথা থেকে জোগাড় করে দেবে সেটা আমি জানতে চাই না, সব সত্যি জানতে নেই। তবে এই সময়টাতে যে জন্য আর কি রেখেছিলাম সেটাই আর কি আপনাদের দেখালাম, যে জিনিসটা একটু বেড়ে উঠলে গাছটা, তখন হয়তো বা আরেকটু সাদুর্যপূর্ণ মনে হবে। কাজকর্ম নিজের মতো করে নিজের গতিতে চলছে, চলবেও। সেগুলো বরং থাকুক। সামনে এসে আজকে দীর্ঘক্ষণ আপনাদের সাথে আমি কিছু অভিজ্ঞতা শেয়ার করব, যেগুলো এর আগে কখনো শেয়ার করিনি, কারণ সেটা করতে পারিনি। প্রথমত হচ্ছে কী বিষয় সেটা তো আপনারা একটু বাদে জানতেই পারবেন, কিন্তু এইটুকু আমি বলে নিতে চাই যে আমার স্বামীকে আমি অনেকগুলো, আমার বিয়ে হওয়ার পর থেকে বিভিন্ন কারণে আমি তার প্রতি খুব কৃতজ্ঞ। তার মধ্যে অন্যতম একটা বড় কারণ কৃতজ্ঞতার, সেটা হচ্ছে এই যে সময়টা আমি পার করেছি, এই সময়ের মধ্যবর্তী সময়ে তিনি কিন্তু অনেক কিছু সিদ্ধান্ত নিতে পারতেন, কিন্তু তিনি নেননি কেবলমাত্র আমার এই পয়েন্টটার ওপর ভিত্তি করে, বা আমার এই ভয়টা, এই যে আতঙ্কটা, এইটাকে গুরুত্ব দিয়ে। একটু বাদেই আপনারা সবটুকুই জানতে পারবেন, তাই সে কথায় আর নতুন করে এখন আসছি না। কিন্তু কেবলমাত্র এইটুকুই বলি যে বোধিসত্ত্ববাবু উচ্চশিক্ষার অলি গলি কানাগুলি দিয়ে হেঁটে বেড়াতেন, সেটাই তার কাজ। এবং তিনি এত প্রখরভাবে দুর্নীতি এবং নোংরামি খেয়াল করেছিলেন, যেটা তিনি দীর্ঘদিন ধরে সহ্য করতে পারছিলেন না। তিনি অনেক দিন ধরে অনেক কাজ করতে চেয়েছিলেন, কিন্তু তিনি আমার জন্যই করেননি। এবং তিনি অত্যন্ত পরিবারমুখী একটা মানুষ। আমার ইমোশনকে তিনি খুব ভালো করে বুঝতে পেরেছিলেন জন্য আমি সত্যিই তার কাছে কৃতজ্ঞ। তিনি একবারের জন্য ভাবেননি যে এটাতে তার ক্ষতি হচ্ছে, বা তিনি তার ইচ্ছা পূরণ হচ্ছে না, ইত্যাদি ইত্যাদি। যাই হোক, এখন মেয়েকে একটু বানিয়ে দিচ্ছি স্যুপ, কারণ তিনি আজকে আপেল খেতে গিয়ে, ভাবতে পারছেন, আপেল খেতে গিয়ে এমন কামড় দিয়েছেন জিভে, না গালে তার জায়গাটাতে মাংস খুব লেগেছে। তা তিনি এখন, সে আর কি কিছু খেতে পারছে না, আমার টুকুর আর কি। সেই জন্য সে আমাকে বলেছে যে আমি মানে চিবিয়ে কিছু উঠতে পারছি না, আমাকে একটু স্যুপ বানিয়ে দাও। তাই জন্য নরের স্যুপটা ছিল, তাকে আরও কয়েকটা আছে অবশ্যই, তো সেটা তাকে বানিয়ে দিলাম। সে একটু ঠান্ডা করে নিয়ে তারপর সেটা খাবে। তো এখন যাই হোক, আমি এই কাজগুলো সব চটপট করে মেটাবো।
ভেবেছি আজকে যে বাঁধাকপিটা কেনা হয়েছে সেই বাঁধাকপিটাকে সেদ্ধ করে জল ঝরিয়ে রেখে দেবো, কারণ ওই আমার বিভিন্ন রকম যে ওয়েট লসের রেসিপিগুলো করি তার মধ্যে না এই বাঁধাকপি সেদ্ধটা থাকলে খুব সুবিধে হয়। অন্যান্য যে সবজি যেগুলো ওয়েট লসের জন্য খুব বেশি করে খেতে বলেন তার মধ্যে তো লাউ একটা আছে, কিন্তু আমি লাউটা একদম খেতে পারি না বন্ধু, আমার লাউ খেতে একদম ভাল লাগে না। বাঁধাকপিটা আমার থাইরয়েডের জন্য একটুখানি অনেকেই নিষেধ করেছেন, কিন্তু আমি বাঁধাকপি ছাড়া আর অন্য কিছু দিয়ে মানে শশাটা পারি, কিন্তু শশা আমি যে ধরনের রেসিপিগুলো করি তার সাথে শশা যায় না, যার ফলে আমাকে বাঁধাকপিটাই করতে হবে। আর দেখি করতে গেলাম আর হয়ে গেল আর এক, যার ফলে আমি আজকে একটু ডিক্লাটার করবো ভেবেছিলাম, সেটা আর করতে পারলাম না। এই যে এখন কাটতে গিয়ে এই যে গেল হাতটা কেটেছে, এবং সেটা বেশ ভালো রকম কেটেছে, গভীরভাবে কেটেছে। তাৎক্ষণিকভাবে আমি মানে রক্তটা বেরোচ্ছিল, কিন্তু সেটা পরে মানে গল গল করে বেরোনো শুরু হলো। তো আমার মনে হচ্ছিল যে আমি এক কাজটা এখন করব, তবে যাবো ভাই। হাতটা কেটেছে, জ্বালা জ্বালা করছে, রক্ত বেরোচ্ছে, তার মধ্যে আবার এই বাঁধাকপির মধ্যেও আবার রক্ত লেগে যাচ্ছে, যার ফলে বাঁধাকপিগুলোকে আবার ধুতেও হচ্ছে। কিন্তু এই যে এখন বোঝা যাচ্ছে না অতটা, আর খুব দ্রুত দেখাচ্ছি যেহেতু খুব একটা ভালো বোঝাও যাচ্ছে না। এই জায়গাটাতে বাঁধাকপি ধরেছি, বাঁধাকপির মধ্যে রক্ত লেগে গেছে। কিন্তু আমি ঠিক করেছি যে আমি এইটাকে না সম্পূর্ণ করে কোনোভাবেই ঘর থেকে বেরোবো না। সে আমার যাই হোক, অনেকের অনেক কিছু হয়, মানুষ অনেক প্রতিবন্ধকতা সহ্য করে কাজকর্ম করে, কিন্তু আমাকে এখন এটা শেষ না করে আমি কোনোভাবে বেরোবো না। আমার জানি না কি এটা ননসেন্স একটা পণ হতে পারে, সামান্য একটা জিনিস ঘরেতে গিয়ে একটু ব্যান্ডেড লাগিয়ে আসলেই হতো, কিন্তু আমার মনে হচ্ছে যে না, এটা না করে যাব না। তো ঠিক আছে, আপাতত নিজের সাথে ছোট্ট এই যে লড়াইগুলো না, এইগুলোতে জেতারও একটা ছোট্ট কনফিডেন্স অ্যাড হয় প্রত্যেকের মধ্যে, সেটা মানুষকে খুব হেল্প করে, এটা কিন্তু ঠিক। তো যাই হোক, এমন কিছু ফাইন চপ করলে ভালো হতো, কিন্তু এটা না করলেও চলবে, কারণ আমি দেবো প্রেশারের মধ্যে 3টে সিটি দিয়ে দিলে না, এটাকে যখন আমি জলটা চিপে রেখে দেবো তখন কিন্তু এটা একদম মানে ভালোভাবে হয়ে যাবে, ঘেঁটে যাবে, যার ফলে এটাকে খুব ফাইন চপ না করলেও চলবে। মাঝখানের যে ওই ডাঁটিটা যেটা গিয়ে হাতটা আমার কাটলো, সেটাকে কেটে ফেলে দিলেই হয়ে গেল। তো সেটুকু করতে গিয়ে এরকম হলো, কারণটা হচ্ছে অসাবধানতা, আর দ্বিতীয়ত হচ্ছে জিনিসপত্র না কাটার অভ্যাস, সত্যি কথা এটা একদম। আর এই যে ছুরিটা, সেটা কিছুদিন আগে বাড়িতে এসেছিল, সে ভীষণভাবে ধারালো করে দিয়ে গেছে। আগে এটা একটু ভোঁতা টাইপের ছিল, সেই মাথাটাতেই মানে সেই ইমেজটাই আমার মাথায় ছিল, সেটা যে আবার এমনতর হয়ে যাবে সেটা আসলে বুঝতে পারিনি, সেটা অবশ্যই আমার দোষ। প্রেশারে বসিয়ে দিলাম, আর আমার মনে হচ্ছে আজকে ওই আলমারিটা ডিক্লাটার করবো ভেবেছিলাম, সেটা মনে হচ্ছে না হবে। হাতটা কাটলাম তো কি বলবো, আর শোয়ার আগে ব্যান্ডেড দেবো, এখন এই মুহূর্তে দিয়েছি, কি বলে এটা নাম, বললেন তখন হয়তো ভয়েস ওভারে বলে দিয়েছি যে আমি কিছু কথা আপনাদের বলবো। এদিকে অ্যাকোয়াগার্ড চলছে, আর এদিকে এই প্রেশারটা সদ্যই তো বসালাম, এখনও পর্যন্ত প্রেশার আসেইনি। এটা 2টো সিটি পড়ুক। এটা আসলে ওই বাঁধাকপিতে ওই আমার ওই ওয়েট লস রুটিগুলো, যেগুলো আটা ছাড়া ময়দা ছাড়া মানে কার্বোহাইড্রেট ছাড়া, সেটার জন্য খুব ভালো। এটা দিয়ে বানিয়ে খেতে ভালো লাগে, বলে লাউ খেতে একদম ভালো লাগে না। তো যাই হোক, এটা হতে আমার মনে হয় আমি আমার কথাটুকু যতটুকু সংক্ষেপে বলা সম্ভব সেটুকু বলেই ব্লগটাকে এন্ড করতে পারবো। আপনারা চন্দ্রনাথ রথের ঘটনা তো শুনেইছেন। যখন এই ঘটনাটা ঘটলো তখন আমার এবং বুম্বা দাদার মধ্যে একটা বিষয় নিয়ে আলোচনা হচ্ছিল। আমরা এক ধাক্কায় পিছিয়ে গিয়েছিলাম কয়েক বছর। সেই সময়ের কথা বলি আপনাদের, যে আমার ব্লগ যারা নিয়মিত দেখেন তারা জানেন যে আমি দিনহাটায় গেলে কখনো হয়তো বা খুব অল্প, মানে আমি যখন দিনহাটায় যাই মূলত দিনহাটা আমার প্রাণের শহর, এইগুলোই বলি, কিন্তু কখনো কদাচ হয়তো বা একবার দুবার বলেছি যে দিনহাটার আবহটা বদলে যাচ্ছে, দিনহাটার রাজনৈতিক প্রেক্ষাপট বদলে যাচ্ছে। আমরা এইভাবে বড় হইনি, আমরা এইভাবে হিন্দু মুসলমান দাঙ্গা এই সমস্ত করে বড় হইনি। আমি বলেছি একবার, আমি ব্লগটা দিচ্ছিও কিন্তু এমন একটা দিনের হিসেব করে, সত্যি কথা, যেদিনকে অলরেডি মন্ত্রিসভা গঠন হয়ে গেছে, রাজ্যে একটা ঠিকঠাক প্রশাসন চলে এসেছে, কিন্তু এটা দেওয়ারও সাহস আমার ছিল না। একটা ব্লগে বলেছিলাম যে আমরা এই দিনহাটা থেকে বড় হইনি, আমরা দিনহাটা যেগুলো দেখেছি সেগুলো অন্যরকম দিনহাটা। সেদিনকে আমি থানার শিববাড়ি, এইবার নয় কিন্তু কয়েক বছর আগে, থানার শিববাড়িতে পুজো দিতে গিয়ে দেখেছিলাম, বলেছিলাম কথাটা। এই ব্লগটা করেছি, সেবারও আমি দিনহাটায় ছিলাম, তো তখন করোনার সময়টায় মুখে মাস্ক নিয়ে, তার কিছুদিন আগেই মা শিলিগুড়ি থেকে দিনহাটায় চলে গেছেন, আমি মুখে মাস্ক নিয়ে করছি, এবং যেদিন এই ব্লগটা পাবলিক করেছি তখন আমি আজকের ব্লগ কালকে দিতাম।
কিন্তু যেদিনকে আমি এই ব্লগটা পাবলিক করেছি ঠিক তার দুদিনের মাথায় আমি মদনমোহন পাড়া থেকে টোটো নিয়ে আমি এবং টুকুর ফিরছিলাম। তখনই দিনের বেলায় আমার পাশে একটি ছেলে এসে দাঁড়ায়, হেলমেট এবং মুখে মাস্ক, হেলমেটের কাজটা এরকম তোলা। ছেলে মানে লোকই, হয়তো একটু একটু মধ্যপ্রদেশ স্থিত। সে এসে খুব হাইট নয়, কিন্তু গাট্টা গোট্টা একটা স্ট্রাকচারটা। টোটো চলছিল সেই সময়টায়, সে প করে 2বার না 3বার হর্ন দেয়। আমি এভাবে তাকাই, তখন জিভের ধারটা একটু কমাও ব্লগার দিদি, না হলে ফল ভালো হবে না, কথাটা বলে স্পিড বাড়িয়ে চলে যায়। হঠাৎ এরকম কথা বলায় আমি একটু হকচকিয়ে যাই। তখন সামনে যে টোটো চালাচ্ছিলেন ভদ্রলোক, তিনি বলছেন কী হয়েছে? আমি বললাম কিছু না, আপনি চলুন। কিন্তু এটা কেন ঘটলো আমি সেটা অনুমান করেছিলাম। দিনহাটায় বাক স্বাধীনতা ছিল না। দিনহাটায় শাসকের বিপক্ষে একটি ছুঁচের কথা হলেও সেটা নিয়ে এইরকম প্রতিক্রিয়াই দেওয়া হতো। তৎক্ষণাৎ কিছু প্রতিক্রিয়া দিইনি। আমার মেয়েটা পাশে ছিল, সে ভয় পেয়ে যেত। আমি তাকে ওই ধরুন ওই 1-1.5 মিনিটের মতো চুপচাপ থেকে তারপর টুকুরের সাথে কথা বলা শুরু করেছিলাম। বাড়িতে এলাম, বাড়িতে এসে প্রথম ফোনটা করলাম আমার হাজব্যান্ডকে। সে তখন বলছে যে আমি এখন কলেজে আছি, ক্লাসে আছি, আমি তোমাকে পরে ফোন করছি। আমি বললাম বেরিয়েই ফোন করবে, দরকার আছে। আচ্ছা, আমার তার কিছুক্ষণের মধ্যে মাকে নিয়ে বেরোনোর কথা, ব্যাংকে যাওয়ার কথা। ওনার আকস্মিকতায় আমি তৎক্ষণাৎ ততটাও ভয় পাইনি যতটা পরবর্তীকালে আমি যখন চিন্তা করছিলাম, মানে কিছুক্ষণ কেটে যাওয়ার পর আমার তখন বোধ হচ্ছিল ইতিমধ্যেই দিনহাটায় কিছু এই ধরনের ঘটনা সামনে এসেছিল, যার ফলে এটা কী থেকে হচ্ছে আমি সেটা বুঝতে পেরেছিলাম। যে আমার মা, আমার মাথায় যেটা প্রথম খেলেছিল যে আমার মা দিনহাটায় সম্পূর্ণ একা থাকেন। শুধু তাই নয়, মা নিজের মতো করে নিজের বাড়িতে, নিজের দর্পের জায়গা ওটা, সেখানে আমি মাকে যদি তৎক্ষণাৎ মা এখানে থাকা তোমার পক্ষে খুব ঝুঁকি বলে নিয়ে যদি চলে আসতাম, মা ব্যাপারটা আমার মায়ের এটা একটা মানে বলবো মাইন্ড ব্লকেজই বলা যেতে পারে, এটা হয়তো অনেকেরই থাকে, যেটা মা নিজের চোখে না দেখছেন, মা কিছুতেই সেটা না আত্মস্থ করবেন না। সুতরাং মা হয়তো তৎক্ষণাৎ চলে আসতেন, কিন্তু আমি বড় জোর মাকে এই বাড়িতে বড় জোর 15 থেকে 20 দিনের বেশি রাখতে পারতাম না। তারপর সেই ব্যাপারটা একই দাঁড়াতো। ওইটা মায়ের দর্পের জায়গা, আমি বুঝতে পেরেছি যে ওইখানেই মাকে থাকতে হবে। কিন্তু মা যেভাবে আছেন, নিজের মতো করে বিন্দাস আছেন, সেই যে কমফর্ট, যে থাকাটা, সেটাকে কোনোভাবে আমার ব্যাহত করা যাবে না। মাকে যদি আমি ঘটনাটা বলতাম, মা খুব চিন্তিত হতেন। মার রাতে ঘুমে এমনিতেই 2টো করে ঘুমের ওষুধ খেতে হয়, সেটা বেড়ে 3টে হলেও মার ঘুম আসতো না। মায়ের শরীরটি খারাপ হতো, এবং মায়ের কথা বলার জায়গা, আমরা চলে এলে তো কর্মসহায়িকারা, তারা যদি এইটা কোনোভাবে জানতে পারতো, মায়ের কাজের লোকের একটা অসুবিধা কিন্তু হতে পারতো। আমি তখন বুম্বাদা তারপরে যখন আমাকে ফোন করলো, আমি তাকে সবটুকু বললাম। সে বললো ব্যাপারটা খুব সহজ তো নয়, তুমি আর এই সমস্ত কথাবার্তা বলো না ব্লগে, কেনাটা সম্পর্কে শুধু ভালো ভালো কথা বলো, তারপর আমি দেখছি ব্যাপারটা কি করা যায়। সে তখন তার পরিচিত কিছু মানুষ আছেন, তাদের কয়েকজনকে জানিয়েছিল, এবং তাদের মধ্যে একজন পুলিশ ভদ্রলোকও ছিলেন। আমি আমার এই ব্লগে অনেক আগেও কিন্তু বলেছিলাম যে এই সময়টাতে একেবারে ঢিডি পড়ে গিয়েছিল যে পুলিশরা মানে নাকি চটি চাটা। আমি তখন থেকেও কিন্তু একই কথা বলছি, আমি আজকের দিনেও একই কথা বলছি, পুলিশরা চটি চাটতে বাধ্য হয়েছিল, নাহলে তাদের ইএমআই তো আর আমরা কেউ ভরে দেবো না, তাদের চাকরিটা জাস্ট থাকবে না। সেই সময়টায় আরও বেশি করে এটা উপলব্ধি করেছিলাম যে ওরা কীরকমভাবে অসহায়। অধিকাংশ পুলিশ যে এখন এত প্রোঅ্যাক্টিভ হয়ে গেছে, তার কারণ হচ্ছে তাদের ওই চটি চাটার ব্যাপারটা আর নেই, তারাও হাঁপিয়ে উঠেছিলেন। তৎক্ষণাৎ বোধিসত্ত্ববাবুকে একজন বলেছে যে জায়গাটাতে এই ঘটনাটা হয়েছে সেই জায়গাতে কোনো সিসিটিভি আছে? আমি বললাম না, মনে হচ্ছে ওই জায়গাটাতে সিসিটিভি থাকলেও আমার জানা নেই। বলছে যে এটার ভিত্তিতে না, যদি ঝিনুক এফআইআর করে তাহলে কিন্তু ভালো থেকে খারাপই হবে। চাই বা না চাই, আমাদের হাতে অদৃশ্য চুরি পরিয়ে রেখে দিয়েছে, অদৃশ্য চুরি পরিয়ে রেখে দিয়েছে অধুনা সরকার। আমরা কিছু করে উঠতে পারবো না, তার থেকে সাবধানে চলতে হবে, এবং আমি দেখছি আর কি করা যায়, এটা সেই ভদ্রলোক বলেছিলেন। এই ঘটনা ঘটার সন্ধ্যের মধ্যে বুম্বাদা আমার আমাকে ফোন করে এটা জানিয়ে দেয়। তারপরে আমি খুব টেনশন, আমার ভেতরে চিন্তা তো আর বলার মতো নয়। আমি তবুও সেবার মাকে বললাম, মা যাবে? মাকে আমি এই কথাগুলো কোনোভাবেই জানাতে পারবো না, মা টেনশন করবেন এবং শরীর খারাপ করবেন। তখন আমি মাকে একবার বললাম যে মা যাবে? মা বললো না। কেন যাবো? মা না একটু রাজনীতি সচেতন মানুষ, মা যখনই ফোন করে এখনও পর্যন্ত ফোন করেন, মা না রাজনীতির কথা বলতে ভালোবাসেন, এটা কি হচ্ছে ওটা কি হচ্ছে। আর আমার মা মমতা ব্যানার্জিকে দু চোখে দেখতে পারেন না, দু চোখে না। স্বভাবতই তার কথাগুলো মূলত ওর বিপরীতেই যায়। আর আমি মাকে সবসময় বলি, মা প্লিজ এই সমস্ত কথা আমার সাথে বলো না, তুমি যেগুলো বলছো সেগুলো আমি জানি, তাহলে আমি কোথায় বলবো তোদের দুটো বোন ছাড়া। বললাম মা প্লিজ, আমি বুঝতে পারছি না যে আমার ফোন ট্যাপ হচ্ছে কিনা। যে ঘটনাটা ঘটেছিল
সেই ঘটনার পর থেকে আমি মানসিকভাবে সম্পূর্ণ তৈরি হয়ে গিয়েছিলাম যে রাজ্যে আমার বাক স্বাধীনতা নেই, যে শহরে আমার মন কবুতর এখন আমার দিনহাটাতেই উড়ে বেড়ায়, সেই শহরে আমার বাক স্বাধীনতা যে হরণ করেছে তাকে আর যাই হোক আমি ভোট দেবো না। এটার পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে আমি অনেক কিছু করেছি। আমি সরাসরি বিরোধী রাজনীতির সাথে যুক্ত, এরকম খুব ভালো সম্পর্ক, আমি তাদের খুব ভালোবাসি, শ্রদ্ধা করি, তাদের লড়াইকে কুর্নিশ করি, কিন্তু আমি তাদের সাথে কোনো রকম সরাসরি সাক্ষাতে যাইনি। যেটুকু তাদের সাথে আমার কথোপকথন সব ভার্চুয়াল। আমি অনেক কিছু করেছি বন্ধুরা, সবটুকু আমি ব্লগে বলে উঠতে পারবো না, কিন্তু এগুলো সবই করেছি আমি সাবধানতার জন্য, যে আমার মা ওখানে একা থাকেন এবং আমার না অনাথ হয়ে যাওয়ার ভয়টা সাংঘাতিক। যখন আমার কথা হয় ফোনে, মাকে আমি সবসময় হালফিলের সময় বলে এসেছি, মা আর যাই হোক, আমি নাম ধরেই বলছি, উদয়ন গুহ কত উন্নতি করেছে দেখো মা, আমার মনে হয় ওই ভোটে জিতবে, মা আমার মনে হয় ওই ভোটে জিতবে। আর মা স্বভাব সিদ্ধ, কি বলছিস কি বলছিস, আমি না না মা অনেক কিছু করেছে, দেখো মা দেখো মা দেখো মা অনেক কিছু করেছে। তারপরে দাবড়িয়ে থামিয়ে দেওয়ার মা সবসময় বলে আমার ছোটো মেয়ে আমাকে শুধু বকে। কী কারণে বকি সেটা হয়তো বা আজকের দিনেও মা জানেন না। তারপর আমি যখন দিনহাটা এবারে গেলাম ভোটের আগ দিয়ে, তখন বিভিন্ন জনের কাছ থেকে বিভিন্ন রকম কথা শুনতে পাচ্ছি, যেগুলো খুব স্বাভাবিকভাবেই প্রতিষ্ঠান বিরোধী কথাবার্তা। এবং তখন আমি বলছি যে না, উদয়ন গুহ জিতবে না। মা বলছে তুই এই দুদিন আগেই একরকম কথা বলছিস, প্রেশার পড়ে গেল, তুই এখন আবার অন্য রকমের কথা বলছিস। তখনও আমি মাকে বোঝাতে পারিনি আমি কেন বলছি। শিলিগুড়িতেও আমাদের অসুবিধা হতে পারে, কত আর দূরত্ব, কিন্তু আমার মূল দুশ্চিন্তার জায়গা ছিল আমার মা। প্রসঙ্গত সেই পুলিশ ভদ্রলোক, পরবর্তীকালে আমি দুয়ে দুয়ে চার করেছি, তিনি সম্ভবত একটু কলকাঠিয়ে নেড়েছিলেন। ওই ভদ্রলোক আমাদের বলেন যে আমি দেখছি। তারপর সেই যাত্রায় আমি যখন চলে আসি শিলিগুড়িতে একরাশ দুশ্চিন্তা নিয়ে, তারপর ধরুন এই কয়েক দিনের মধ্যে মা হঠাৎ করে জানান যে কোনো একজন ভদ্রলোক, তিনিও পুলিশে চাকরি করতেন, এককালে দিনহাটায় ছিলেন, এখন তিনি অন্যত্র চলে গেছেন, উদয়ন গুহ তাকে খুব দ্রুত বদলি করে দিয়েছেন। এরকম একজন ভদ্রলোকের সাথে আমার মায়ের ওই মন্দিরে যাতায়াতের সুবাদে, ভদ্রলোকও খুব ভক্ত, সেরকম কিছুদিনের জন্য তিনি দিনহাটা থাকলেও তিনি আমার মায়ের সাথে তার সম্পর্কটা ভালো তৈরি হয়েছে, মাসিমা মাসিমা বলতেন। তা তিনি নাকি হঠাৎ করে মাকে ফোন করে বলেন যে মাসিমা, এখন আপনার এত বয়স হয়েছে তো আপনাকে এবার সিসিটিভিটা লাগাতে হবে, এবং মাকে একটুখানি ভয় খাওয়ান। সত্যি কথা, সেগুলো ওই আপনার সিকিউরিটির জন্য, চোর এলে নথি রাখার জন্য, পুলিশের কাজের সুবিধের জন্য, ইত্যাদি ইত্যাদি অনেক কিছুই বলেন। তার আগে আমি সিসিটিভির কথা আমি দিদি সবাই বলেছি, কিন্তু আমাদের মায়ের ওই ঘরকা মুরগি ডাল বরাবর, ধাত অত টাকা খরচ, ধাত অত টাকা খরচ, না না সব কিছু হবে না, এইসবগুলোই মা করে গেছে। কিন্তু ওই ভদ্রলোক যেহেতু পুলিশে চাকরি করেন এবং তিনি এই ভয়গুলো দেখিয়েছেন, মা খুব দ্রুত অ্যাকশন নেন এবং মা সিসিটিভিটা লাগান। সেই হচ্ছে আমাদের বাড়িতে সিসিটিভির সূত্রপাত। ধারণা ওই ভদ্রলোক ভেতরে ভেতরে বোধহয় ওনার সাথে কথা বলেছেন, যোগাযোগ করেছেন। ওই দাদার সাথে, যিনি মায়ের সাথে কথা বলছেন, তার সাথে আমাদের কোনো সরাসরি কথা হয়নি, কিন্তু এই বুম্বাদারকে বলেছিলেন যে ঠিক আছে, ওনাকে কনসিয়াস করতে হবে না, এত বয়স্ক মানুষ, ওনাকে কনসিয়াস করে কাজ নেই, কাউকে জানানোর দরকার নেই, অন্যভাবে ব্যাপারটাকে হ্যান্ডেল করতে হবে। ছুঁচের সমান কথাও হয়তো বা বলিনি, তাতেই আমাকে এইরকম থ্রেট ফেস করতে হলো। যারা এর থেকে একটু বেশি করেছেন তাদের কী অবস্থা একবার ভেবে দেখুন। এই রকমভাবেই না রাজ্যটা চলছিল। তাও কখনো কখনো মুখ ফসকে হয়তো বা আমার একটা দুটো কথা বেরিয়ে গেছে, অনেক সময় আমি এডিট করেছি, আর অনেক সময় আমি হনুমানজিকে বলে এসেছিলাম যে মা তো প্রত্যেক দিন রাম রামেতি রামেতি চালায়, যে বাবাজি তুমি যদি সত্যি থাকো তাহলে আমার মায়ের চুলের ডগা কেউ বাঁকা করতে পারবে না। কখনো কখনো আবার এডিট করিনি, এইবারে ব্লগেতেও আমি বলেছি, রুলিং পার্টি এসে আমার মায়ের দরজাটা জাস্ট ভেঙে দিয়ে চলে গেছে। কতদিনের হাওয়া খানিকটা বদলের আভাস, আমি এটা বলতে পেরেছি এই কারণেই যে কিছুটা আভাস তারা কিন্তু পেয়ে গেছিল। মধ্যবর্তী সময়ে আমরা পরিষ্কার বুঝতে পারছি ডেমোগ্রাফি চেঞ্জ হচ্ছে, কি হচ্ছে, পিল পিল করে সমস্ত বহিরাগত ঢুকছে, বহিরাগত মানে তারা পরদেশি ঢুকছে, এসআইআর হলো, প্রচণ্ড খুশি হলাম, অনেক কিছু হয়েছে বন্ধু। ওদের যে কোনো স্টেপ ফেলার আগে একটাই কথা মাথায় ঘুরতো, আমার মা দিনহাটায় একা থাকেন। এখন যখন সরকার বদল হয়েছে তখন আমরা কিছু কিছু কথা মুখ খুলে বলতে পারছি। আর কীরকম ধর্মের কল বাতাসে নড়ে, লোকটা যেই ভোটে হারলো অ্যাম্বুলেন্সে করে রাতের অন্ধকারে পালিয়ে গেল। পরবর্তীকালে এটা আমরা বিভিন্নভাবে খবর পেয়েছিলাম যে লোকটারও না একেবারে নিচুতলার কর্মীদের উপর কোনো কন্ট্রোল ছিল না, নাহলে এত সামান্য ব্যাপারে এই লোকের এইরকম প্রতিক্রিয়া দেওয়ার কথা নয়। কিন্তু এটা হচ্ছে কিছু কিছু লোক নিজেকে ক্ষমতায় থাকতে থাকতে রাজার অত্যন্ত বিশ্বস্ত অনুচর মনে করতে শুরু করে ফেলেছিল, এবং তাদের মনে হয়েছিল যে তারা
তার আনুগত্য করছে, মানে যে প্রতিষ্ঠান বিরোধী কথা বলবে তাকে চাপকে ধমকে তাদেরকে দাবড়িয়ে, এটাই হচ্ছে হিরোগিরি, এটা মনে হয়েছিল। আমার যেন মাঝে মাঝে মনে হয় এই ঘটনাটা বোধহয় উদয়ন গুহ জানেই না, তার নিচুতলার কর্মীরা কী করে বেরিয়েছে। এখন তাদের মধ্যে কেউ কেউ দেখছি সমাজ মাধ্যমে এসে ক্ষমা চাইছে, সম্পূর্ণ ভিন্ন সুরে কথা বলছে, কিন্তু ব্যাপারটা অত ইজি নয়। সব কিছু মুহূর্তের ভগ্নাংশে ঘুরে যাবে, লোকে তাদের আবার বুকে জড়িয়ে ধরবে, গালে চুমু খাবে, ব্যাপারটা এত ইজি নয়। এটা দাঁড়িয়েও আমার মা কিছু জানেন না, কিন্তু মাকে কনসিয়াস করিনি। কাজের লোকেরা তাহলে আতঙ্কিত হবে, মায়ের তাদের নির্ভর জীবন, এবং এখন আর সেই সমস্যাটা হবে না। যাদের নিজেদের প্রবল দুর্বলতা রয়েছে না নিজেদের মধ্যে, সমালোচনা সহ্য করার ক্ষমতাটাও বড় কম, নিজেরাও সেটা জানে, তাদের চেষ্টাটা থাকে সাংঘাতিক। দম্ভ দম্ভ এবং দম্ভ। উন্নতি দিনহাটার হয়নি এটা বলা ভুল, কিন্তু ততটুকুই হয়েছে যতটুকু তার নিজের মনে হয়েছে, যতটুকু তার নিজের করতে ইচ্ছে হয়েছে, যতটুকু পকেটে পড়ার পর উচ্ছিষ্ট ছিল, ততটুকু দিয়ে যতটুকু করা যায় ততটুকুই হয়েছে। এবং কিছু কিছু উচ্ছিষ্টভোগী, মানে উচ্ছিষ্টেরও উচ্ছিষ্টভোগী থাকে, যাদের রাজারা এরকম করে বিস্কুট ছুঁড়ে মারে এবং তারা সেটাকেই কামড়ে ধরে এবং মানে প্রবল পরিমাণে উৎফুল্ল হয়। সংখ্যাটা যখন মানে বাড়তে 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 একটা চূড়ায় পৌঁছে যায়, তখন রাজা এমনিই পড়ে যায়। এবং যারা তাদের হয়ে এরকম থ্রেট করতো, অনেকেই শহর ছাড়া, তারা ফিরতে পারছে না, অনেকে শহরের মধ্যেই আছে, তাদের আর খোঁজ নেওয়ার দরকার নেই। এই লোকটার মত থাকবে, বিরুদ্ধ মত তো থাকবে, সেটাই তো সুস্থ রাজনীতি এবং সেটাই তো কাম্য। আমার মা ঈশ্বরন্ত প্রাণ একজন মানুষ, তার কোনো ক্ষতি হবে না, কেউ না কেউ ঠিক হাজির হয়ে যাবে মাকে উদ্ধার করবার জন্য, এবং মায়ের চুলের ডগাও বাঁকা হবে না, এটা আমি নিশ্চিতভাবে জানি। কিন্তু সেই সময়ের যে আতঙ্কটা, সেটাকেও কিন্তু অস্বীকার করতে পারি না। আজকে একজন মুখ্যমন্ত্রী পদপ্রার্থী, তার আত্মসহায়কের এরকম নির্মম মৃত্যু এই বয়সে মানুষের এইভাবে চলে যাওয়াটা কাম্য নয়, এবং এইরকম একটা মানুষেরও যে ওঠার আগেই তিনি চলে গেলেন। তারপরে আবার অভয়ার কেসটা যখন হয়, মানে আরও বেশি করে এটা স্ট্যাম্প লেগে যায় আমাদের মনের মধ্যে যে এই রাজ্যে বিচার হয় না। আরও আতঙ্ক সামগ্রিক নিয়ে, সেসব দিনগুলো তো আর ভোলার নয়। সব মিলিয়ে মিশিয়ে একটা অসম্ভব খারাপ একটা সরকারের পতন হয়েছে। খুব আনন্দিত, আশা করছি আগামী দিনগুলো অনেক ভালো হবে। না বলা একটা কথা, না বলা একটা ঘটনা, ভয়ঙ্করভাবে একটা টেনশনের পিরিয়ড আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করছি আপনারা অনুধাবন করছেন সেই মুহূর্তে আমার কি মনে হয়েছিল। দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগে, ততক্ষণের জন্য।